বিসমিল্লাহির রহমানির রহিম। কাছে কিংবা দূরে, দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার এই প্রোগ্রাম এই মুহূর্তে উপভোগ করছেন, আমি সাজ্জাদ হোসেন খান, ৩০ ওভারসিজ RL ১১৮৫ এর স্বত্বাধিকারী। আপনাদেরকে জানাই অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা। তিশা ইন্টারন্যাশনাল ওভারসিজ লিমিটেড, বিশ্বস্ত এবং আস্থার প্রতীক। আচ্ছা, শুরুতেই সংক্ষিপ্ত ঘটনার আলোকপাত্র নিয়ে আমি আজকে কালকেই চেয়েছিলাম আপনাদেরকে মালয়েশিয়া সম্পর্কে একটি ফুল আপডেট দিতে, কিন্তু অনেক যাচাই বাছাই করে, অনেক বিষয়গুলো দেখে, অনেক তথ্য এবং অনেক উপতথ্য বিষয়গুলো জেনেই চেষ্টা করছি আপনাদের মালয়েশিয়া সম্পর্কে আজকে একটি পূর্ণাঙ্গ আপডেট দিতে। প্রিয় বিদেশগামী প্রবাসী, আমাদের প্রত্যেকটাই বিদেশগামী প্রবাসী, মালয়েশিয়ার প্রবাসীদের একটি ধারণা যে বাংলাদেশের থেকে কি তাহলে মালয়েশিয়াতে আমাদের প্রধানমন্ত্রী কোনো উপঢৌকন আনতে পারলেন না, অথবা আমরা কি মালয়েশিয়া তাহলে যেতে পারবো না, আমাদের কি নতুন কোনো এমও সাইন হলো না, আমাদের কি কোনো স্মারক হলো না। এই প্রত্যেকটি কথা, প্রত্যেকটি বিষয় বিগত ২ বছর যাবৎ বিভিন্ন ইলেকট্রিক মিডিয়া, টিকটকার, ফেসবুক এবং যত প্রেস মিডিয়া আছে প্রচার করে আসছেন। উন্মুক্ত হতে যাচ্ছে, চালু হতে যাচ্ছে, মেডিকেল শুরু হতে যাচ্ছে, সামনে মাস থেকে যাচ্ছে। আমি নিজেও আজ থেকে ২ মাস আগে বলেছিলাম যে মালয়েশিয়ার শ্রমবাজারটি ওপেন হয়েছে। ঠিকই ওপেন হয়েছে, তবে সোর্স কান্ট্রি শুধু বাংলাদেশ নয়, সমস্ত সোর্স কান্ট্রি থেকেই তারা অলরেডি কর্মী প্রেরণ করছেন। বাংলাদেশ থেকে আমরা কর্মী প্রেরণ করতে পারছি না, এবং এই বিষয়টিকে সহজীকরণের জন্য মালয়েশিয়াতে অন্য অন্য যে ৯টি মূল টপিক ছিল তার মধ্যে সবচেয়ে প্রাধান্য নাম্বার 1-এর মধ্যে ছিল বাংলাদেশ থেকে মালয়েশিয়াতে শ্রমিকরা কলিংয়ে যাবেন এবং অবৈধদেরকে বৈধ করার যা যা প্রক্রিয়া করার দরকার আমাদের উচ্চপদস্থ যে আমাদের জয়েন্ট ওয়ার্কিং কমিটি আছেন, সরকারি উচ্চপদস্থ যারা কর্মকর্তা আছেন, মন্ত্রী মহোদয় আছেন, সচিব মহোদয় আছেন, তারা এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আছেন, হয়তো বিষয়টা সুরাহ করতে পারবেন। কিন্তু আমরা দেখতে পেলাম যে রাতে নামার সাথে সাথেই আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বলছেন যে 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 দেশের আইন সেই দেশের তার জন্য প্রযোজ্য। অর্থাৎ মালয়েশিয়াতে যে আইনটি আছে আমাদের কর্মী নেওয়ার, এই আইনটি তাদের, আমাদের দেশেও একটি আইন আছে, এই আইনটি আমাদের, তাদের দেশের আইনকে হস্তক্ষেপ করে কখনোই অন্য দেশের প্রধানমন্ত্রী আপনাকে পাঠাতে পারবেন না। অর্থাৎ উভয় দেশের আইনকে শ্রদ্ধা করতে হবে। এই কথাটি আমাদের প্রবাসীদের সাথে মত বিনিময়কালে মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন, এবং আমি খুব অবাক হয়েছি যে এই বিষয়গুলো যখন মাননীয় প্রধানমন্ত্রী সলভ করতে গিয়েছেন, সলভ করতে দেখেন বিগত সরকার, যেটাকে এমইও সাইন বলি আমরা, যে এমইও সাইনটি করেছেন, সেই সাইনটির মধ্যে একটি গুরুত্বপূর্ণ ধারা হচ্ছে যে বাংলাদেশ থেকে যদি কোনো কলিং ভিসায় কর্মী যায়, তাহলে ওই কর্মীদের, ওই এজেন্সিদের সমস্ত বাজ বিচার করে যে সকল এজেন্সি মালয়েশিয়া সরকার নির্ধারণ করবেন, শুধুমাত্র তারাই তাদেরকে নির্ধারণ করে দিবেন। অর্থাৎ যে সকল এজেন্সি, অর্থাৎ যারা সিন্ডিকেট করে পূর্বে, যারা দলীয়ভাবে রাজনৈতিক হস্তক্ষেপের মধ্য দিয়ে যারা পূর্বে নির্ধারিত ১০ জন, ১৫ জন, ২০ জন মাত্র মালয়েশিয়াতে কর্মী প্রেরণ করেছেন, এবং তার ওই মৌসাইনটি ছিল একটি পূর্ব পরিকল্পিত একটি মৌসাইনের পলিসির অংশ, যাতে করে পরবর্তী যে সরকারই আসে ওই আইনের মধ্যে যেন তার হাত পা বাঁধা হয়ে যায়। প্রিয় বিদেশগামী প্রবাসী, আমরা আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জ্ঞাপন করছি যে তবু এই অবৈধ প্রবাসীদের জন্য উনি বৈধ করার সুপারিশ করেছেন। আমরা যখনই বৈধভাবে যেতে পারি না, তখন বিভিন্ন ট্যুরিস্ট ভিসায়, বিভিন্ন স্টুডেন্ট বিষয়, হাই প্রফেশন বিষয়, নদী পথে, জঙ্গল পথে, থার্ড কান্ট্রি হয়ে বিভিন্নভাবে বিভিন্ন এজেন্সির মাধ্যমে, ভাসমান ব্রোকারদের মাধ্যমে আমরা যাওয়ার চেষ্টা করি, এবং সেখানে গিয়ে অবৈধ হয়ে আমরা ভাবমূর্তি নষ্ট করি। দিন শেষে মনে হয় যেন আমরা এজেন্সি ওই সকল মানুষদেরকে পাঠিয়েছি, এবং বদনামিটা এজেন্সির কাঁধের উপরে চলে আসে। এবং যে কোনো তথ্য দিতে গেলেও এখন আমার বুকটি কাঁপে, যে আমি তথ্য দিতে গেলেও আপনারা যদি সেখানে নেগেটিভ কমেন্ট করেন, একটা এজেন্সির মালিক, একটা লাইসেন্সের মালিক কখনোই দিন শেষে আপনাকে ভালো তথ্য দেওয়া ছাড়া অন্য কোনো বিষয় তার মাথার মধ্যে আসবে না। কিন্তু আপনাকে তথ্য দিতে গিয়ে যদি আমার গালি শুনতে হয়, আপনার কাছে মুখ থেকে শুনতে হয় বাটপার শুনতে হয়, আপনার মুখ থেকে শুনতে হয় প্রতারক শুনতে হয়, এটা শুধু আমাকেই যে বলেন তা নয়। অর্থাৎ দেশের যখন মাননীয় মন্ত্রীও কোনো প্রেস ব্রিফিং করেন, মিনিস্ট্রি থেকে কোনো প্রেস ব্রিফিং করেন, বিএমই থেকে কোনো প্রেস ব্রিফিং করেন, আমি খুব ভালো করে কমেন্টসগুলো পড়ি, এবং মালয়েশিয়া নিয়ে যারা এই ধরনের তথ্যগুলো আপনাদেরকে দেয়, তাদেরকেও আপনারা এই ধরনের মন্তব্য করেন, খুব নেগেটিভ মন্তব্য করেন, ব্রোকার, দালাল ইত্যাদি ইত্যাদি বাজে ভাষায় কমেন্টস করে তাদেরকে এই মানসিকতাটা চেঞ্জ করতে হবে, গালি দেন। এই গালির মধ্য দিয়েই কখনো আপনার মালয়েশিয়া যাওয়া সম্পন্নটি হবে না। আপনাকে বুঝতে হবে এটি একটি রাষ্ট্রীয় প্রক্রিয়া। সর্বশেষ যে কথাটা আমি বলতে চাই,
মালয়েশিয়াতে মো সাইনের যে চুক্তিটি আছে, অর্থাৎ এটা এই বছরের ডিসেম্বর পর্যন্ত আছে। অর্থাৎ নতুন করে যদি এই সরকার ওই আইনটি পরিবর্তন করে এবং আইনটি পরিবর্তন করে যদি এটাকে নতুন করে ডিমান্ডটি আবার যদি রিনুয়াল করে, তাহলেই বাংলাদেশ থেকে কর্মী যেতে পারবেন। অথবা পূর্বে যে সাইনিংটি আছে, বিগত সরকার যেটা করে গিয়েছেন, সাইনটি করেছেন, অর্থাৎ সেই সাইনিংয়ের মধ্য দিয়ে কর্মী যেতে হলে মালয়েশিয়ান মানব সম্পদ মন্ত্রণালয় এবং মালয়েশিয়ার সরকার যে সকল এজেন্সিকে বাছাই করে কর্মী প্রেরণের যে পদ্ধতিটি পূর্বে ছিল, সেভাবে কর্মী যেতে হবে। যদিও আমাদের দেশের প্রবাসী কল্যাণমন্ত্রী, প্রধানমন্ত্রী চাচ্ছেন স্বচ্ছতার সহিত একটু সিস্টেমটাকে চেঞ্জ করে স্বচ্ছতার সহিত কর্মীদেরকে প্রেরণ করতে, কম মাইগ্রেন্স কস্টে, কিন্তু আদৌ এই প্রক্রিয়া করতে করতে আমাদের মালয়েশিয়ার শ্রমবাজারটি আমরা পাবো কিনা, পাঠাতে পারবো কিনা আমি সন্দিহান। কারণ ইতিমধ্যে অন্য অন্য সব সোর্স কান্ট্রি থেকে তারা লুক নেওয়া শুরু করেছে। বাংলাদেশ থেকেই লুক নিতে হবে এতটি গুরুত্ব প্রকৃতপক্ষে না। বাংলাদেশের মৌলিক শ্রমিকরা, বাংলাদেশের প্রবাসীরা খুব ভালো, কিন্তু তার মানে এই না বাংলাদেশের অপেক্ষা পর্যন্ত আরও 6 মাস অপেক্ষা করার পরে যে সকল ডিমান্ড অথবা যে সকল কলিং অ্যাপ্রুভাল আছে, সেই পর্যন্ত আমাদের জন্য এই কোম্পানিগুলো অপেক্ষায় থাকবে। তাই আদৌ কি হবেন, মালয়েশিয়ার বাজারটি একটি যেন অনিশ্চয়তার পথের দিকে হাঁটছে। এবং মালয়েশিয়া, আমরা এ যাবৎকালে যা বলেছি, আন্তরিক দুঃখ প্রকাশ ছাড়া আর কিছুই দেখছি না। শুধু এতটুকুই বলবো, সরকার যদি এটি দেশে ফেরার পরে, এই টিমটি দেশে ফেরার পরে যদি একটি সুস্থ সমাধানের মধ্য দিয়ে আমাদের মন্ত্রণালয় যদি মনে করেন যে এই মুহূর্তে এই বেকারদের সংকট লাঘব করা দরকার এবং এজেন্সির মাধ্যমে এদেরকে পাঠানো দরকার এবং যেভাবে হোক না নতুন চুক্তিতে নতুনভাবে পাঠানো দরকার, সেটি হয়তো আবার নতুন করে চুক্তি হতে পারে। কিন্তু আপাতত অন্তত পক্ষে এই মুহূর্তে দেশের যে পরিস্থিতি, বিগত 6 মাসের তুলনায় জনশক্তি রপ্তানি করে কমেছে অর্ধেকের তুলনায়। নতুন নতুন বাজার যাওয়া আসছে, কারণ সরকার এমন বেশি নীতিমালা দিচ্ছেন এবং সরকার এত বেশি এই বাজারটিকে হার্ডলি করে ফেলছেন যে আমরা যারা প্রকৃতপক্ষে এজেন্সির মালিক, যারা বিভিন্ন দেশে কর্মী প্রেরণ করি, তারা পাঠাতে চাচ্ছি না। তবে আমার অভিমত হচ্ছে যে মালয়েশিয়ার বাজারটি যেহেতু প্রায় অনিশ্চয়তার দিকে চলে যাচ্ছে, ইতিমধ্যে আপনারা চাইলে অনেকে অন্য অন্য যে বাজারগুলো আছে, ভিয়েতনাম যেতে পারেন এবং সেটা চাইলে মঙ্গলে যেতে পারেন, চাইলে সৌদি আরবের অনেক ব্র্যান্ড কোম্পানি আছে যেখানে ইন্টারভিউর মাধ্যমে অথবা ইন্টারভিউ ছাড়া বিভিন্ন স্কিল টেকনিক্যালে আপনারা এই মুহূর্তে গিয়ে আপনাদের জীবনের যে বেকারত্ব ব্যবস্থাটা আছে সেটা সঠিকভাবে আপনাকে গিয়ে অন্ততপক্ষে আপনার জীবনটাকে আপনি প্রতিষ্ঠিত করতে পারেন। তবে যাওয়ার পূর্বে আপনাকে খেয়াল করতে হবে, কোনো ব্লগার দেখে নয়, কোনো টিকটকার দেখে নয়, কোনো ট্রাভেল এজেন্সি দেখে নয়, বৈধ একটি রিক্রুটিং এজেন্সির মাধ্যমে, বৈধ একটি ডিমান্ডের মাধ্যমে এবং বৈধ বিএমইটি হয়ে, স্মার্ট কার্ড হয়ে যাতে আপনি যেতে পারেন, এটা মাথায় রেখে যাবেন। বিগত কিছুদিনের মধ্যে এ মাসে আমাদের অনেক লোকের মঙ্গলে ফ্লাইট আছে। আমি প্রত্যেক কর্মীর মঙ্গোলিয়ার ম্যান পাওয়ার অ্যাটেস্টেশন এনে, অর্থাৎ প্রত্যেকটা কর্মীর আলাদা আলাদা আমাদের বেইজিং থেকে অ্যাটেস্টেশন আনতে হয়েছে, তারপর তাদের ম্যান পাওয়ার কার্ডগুলো দিয়েছে। তাদের টিকিটগুলো আমরা অলরেডি 25 তারিখে কনফার্ম করে বুঝিয়ে দিচ্ছি এবং কর্মী সহ আবার আপনাদের সামনে আসবো। ইতিমধ্যে মঙ্গোলিয়া ছাড়াও আমরা ভিয়েতনাম অনেক কর্মীর ভিসা করেছি এবং ভিয়েতনামের একটি ফ্লাইটও 27-28 তারিখে দিয়ে অলরেডি প্রত্যেকটা কর্মীর আমাদের অ্যাটেস্টেশন করে দূতাবাস থেকে আনতে হয়েছে, তারপর আমাদেরকে ম্যান পাওয়ার দিয়েছেন। এত স্ট্রিক্ট হলে আমাদের কাজ করা যেমন জটিল হয়ে যাবে, তেমনি এই দেশ থেকে কর্মী যাওয়ার প্রবণতা, কর্মী যাওয়া অনেক কমে আসবে। তবে দিন শেষে এটা ভালো যে একটি কর্মী সম্পর্কে, একটি কোম্পানি সম্পর্কে আমাদের সরকার যাচাই বাছাই করে অ্যাটেস্টেশন করে দিচ্ছেন, তার ভিত্তিতে আমরা ম্যান পাওয়ার করে সঠিক ওয়েতে আমরা কর্মী প্রেরণ করছি। এটাই হলো মালয়েশিয়া এবং অন্যান্য দেশ নিয়ে সার্বিক তথ্য। মালয়েশিয়া নিয়ে আর বলতে চাই না, কারণ আপনাদের কাছে আর পত্রক সাজতে চাই না এবং আর ভণ্ড সাজতে চাই না, কারণ আমি আন্তরিকভাবে দুঃখিত আমার প্রিয় ভাইরা, আমি আপনাদের জন্য মালয়েশিয়ার বিশেষ কোনো তথ্য আর দিতে পারলাম না। অনেক কথা হলো, নতুন কোনো কথা, নতুন কোনো আপডেট হয়তো আমাদের মন্ত্রী মহোদয় এসে প্রেস ব্রিফিংয়ের মধ্য দিয়ে আপনাদের সামনে প্রেজেন্টেশন করবেন। আমি চেষ্টা করব সেই তথ্যটি আপনাদের সাথে প্রেজেন্টেশন করতে। ধন্যবাদ।